নির্জন মন্দিরের পাশে ছোট ভাইয়ের সাথে কিভাবে খেলেছিলাম সেই গল্প। দেরি না করে আমার মায়াবতী পরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের গল্প। আমার নাম পারমিতা, ডাকনাম মিতা। ৩৫ বছরের প্রবাসী গৃহবধূ। স্বামী এবং পুত্রকে নিয়ে গুড়গাঁওতে থাকি। লাগালাগি নিয়ে ছোটবেলা থেকেই কোনো সূচিবায়ু নেই আমার, বরং কৈশোরী বেলা থেকেই শরীরের সুখকে অবজ্ঞা না করেই বড় হয়েছি। এই ৩৫এও সুখের টানে মাঝে মধ্যে পা পিছলে যায়। আর পা পিছলেবেই না কেন? গুরুগ্রামে এত সুঠাম সুপুরুষ পাঞ্জাবি রাজপুত ছেলে থাকে যে কোনো কামুক বাঙালি মেয়েরই পোয়াবার অবস্থা করে। আমার প্রথম হাতে খড়ি উচ্চ মাধ্যমিকের পরে, সালটা ২০০৫। আমরা হাওড়ার শালকিয়া অঞ্চলে থাকতাম। আমাদের পাড়ায় বাঙালি অবাঙালি মিলিয়ে মিশিয়ে অনেকগুলো পরিবার। একটু চোখ ফোটা থেকেই পাড়ার সব দবংওয়ালা বিহারি ছেলেগুলোর পাশে গুডি গুডি ফার্স্ট বয় মার্কা বাঙালি ছেলেদের একটু পানসে লাগতো। আর সেটা শুধু আমারই নয়, পাড়ার 10টার মধ্যে 6টি মেয়ের প্রেমিক বিহারি ছিল, তাই সংখ্যাটা একেবারে কম নয়। আমার খুড়তুতো দিদিও কলেজের 3 বছর এ পাড়ার ভিশাল সিং আর তারপরে পাশের পাড়ার সঞ্জু জয়সওয়ালের বাইকে ঘুরে তারপর খেলাধুলা করে। শেষমেশ একটা গুডি গুডি ফার্স্ট বয়ের ঘরণী হয়ে ব্যাঙ্গালোরে চলে গেল। সেই গল্প না হয় পরে করব। উচ্চ মাধ্যমিক শেষ, রেজাল্ট বেরোতে মাস 2 আমার ইচ্ছে বিশ্বভারতীতে পড়ব। সেই হোস্টেলে চলে যাওয়ার ইচ্ছের গল্প করছিলাম আমার পাশের বাড়ির অভিন্ন হৃদয় বান্ধবী লীলা আর ওর যমজ বোন রেখাকে। ওরা 2 বোন আমার বয়সী, আর ওদের ভাই অনল আমাদের থেকে 2 বছরের ছোট, কিন্তু এই বয়সেই বেশ লম্বা চওড়া চেহারা। ও আমাদের 3 জনের অনুগত ছোট থেকেই। ওর একটু শুনে মন খারাপ যে আমি আর সব সময় বাড়ি থাকবো না। সেটার কারণ তখনও বুঝিনি, যদিও তখন একটি ছেলের সাথে ডেটিং করছিলাম বলে অনলের মন খারাপ, তাই আমার প্রতি ওর নজরের পরিবর্তনটা ধরতে পারিনি। আমার প্রেমিকের নাম ময়ূক, একটু গোলগাল সুখী চেহারা। প্রেম কিন্তু শারীরিক কিছু হওয়ার সুযোগ হয়নি, কিন্তু ছুটিতে ইচ্ছেগুলো যেন কয়েক গুণ বেড়ে সমস্ত বাধা নিষেধ অমান্য করে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ছুটিতে প্রতিদিন পার্কে যেতাম। ময়ূক খুব করে খেত, আমাকে যতটা সময় পেত। ওর কমনীয় হাতের ছোঁয়ায় আমার আঙুল জ্বালা শুরু হয়ে যেত। সেটাও বুঝতে পারতো কিনা জানি না, আমার গাছের কচি ডাবেও মুখ দিলে আমি জলোচ্ছ্বাস টের পেতাম। চাইতাম ওর ঢেউ তুলুক আর মন্থন করুক এই নব্য স্রোতস্বিনী নদীকে। তখন আমি সাহস করে ময়ূকের ওইখানেতে হাত দিইনি। কি ভাববে এই ভেবে। তবে এটুকু বুঝেছি যে ময়ূক ফুসছে আমার সংস্পর্শে। এরকম এক বিকেলে পার্কের কোনায় ময়ূকের আদর খেতে খেতে ময়ূক আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। অতিথির আগমনের আশঙ্কায় ততক্ষণে আমার খারাপ অবস্থা। আমি ময়ূকের কপালে ছোট করে একটা আদর দিলাম। আমার উৎসাহ পেয়েও মাপতে লাগলো, আর আমি ওকে আরো গভীরে সন্ধান দেওয়ার জন্য সাহায্য করলাম। এভাবে সুখের সাগরে ভাসতে ভাসতে কতক্ষণ হয়েছে মনেও নেই। হঠাৎ কয়েকটি ছেলের আওয়াজে জ্ঞান ফিরে এলো। ছেলেগুলো বিহারি বস্তির ছেলে। একজন ময়ূকের উদ্দেশ্যে বলল, কাহো রাহা হে হিয়ান পর, ইস মোস্ত রান্ড কো কাহা সে লেকে আয়া তু? ময়ূক থতমত খেয়ে বলল, মেরা গার্লফ্রেন্ড হে ভাইয়া, জানে দিজিয়ে। দ্বিতীয় জন বলল, এক কাপড় মারুঙ্গা তুঝে और রান্ড কো গার্লফ্রেন্ড বলনা বন্ধ করেগা। আলু থালু আমি বললাম, ভদ্র ভাষায় কথা বলুন, গো ফ্রম হেয়ার और आई विल कॉल पुलिस। প্রথম জন আবার ময়ূকের উদ্দেশ্যে বলল, করব মাল হে দোস্ত, अंग्रेजी बोलते हैं, तू निकल यहाँ से लौड़े, इस रान से अंग्रेजी सीख के इसको हम छोड़ देंगे। ভয়ে আমার হাত পা সিটিয়ে গেছে। ময়ূকের ঠক ঠক করে কাঁপা দেখে আমারও রাগ হচ্ছে। হঠাৎই অগতির গতি হয়ে অনল উদয় হলো। অনল আমাকে বলল, কা হুয়া মিতাদি, কা হো রাহা হে হিয়ান পর। আমি ওকে বললাম, দেখ না, এই ছেলেগুলো অভদ্রতা করছে।
প্রথমজন বলল, কাহে কারে ये रात यहाँ पर मजा ले रही थी। অনল বলল, टॉमी से बात कर नहीं था, एक झापड़ देंगे और अपनी माँ को जाके रान बोलेगा, फुट यहाँ से। অনলকে দেখে ছেলেগুলো সাহস না বাড়িয়ে পালানোর পর আমার ধরে প্রাণ এলো। অনল এবার ময়ূককে বলল, कोया दादा, मस्ती के टाइम मस्ती, बात अपनी गर्लफ्रेंड का इज्जत तो आज थोड़ा 19-20 होता तो चला जाता। ময়ূক বলল, আরে यार मैं संभाल लेता। অনল ব্যঙ্গাত্মক ভাবে বলল, हाँ दिखाई दे रहा था, চলো আর দোনো ঘর যাও। আমি অনলকে বললাম, তুই ঘরের দিকে যাচ্ছিস তাহলে তোর বাইকে চলে যাব। আর ময়ূককে উদ্দেশ্য করে বললাম, তুই বাড়ি চলে যা, রাত হয়ে গেছে, তোর মা বকবে। ময়ূক বলল, আর ইউ শিওর? আমি বললাম, অনল আমার পাশের বাড়িতে থাকে, আমি বাইকে 45 মিনিটে পৌঁছে যাব। ময়ূক বেরিয়ে যাওয়ার পর অনলকে বললাম, দেখছিস কি, চল। অনল হেসে বলল, আপনি बाल और कपड़े ठीक कर ले, नहीं तो घर वालों को लगेगा कि मेरे साथ कुछ करके आई है। আমি লজ্জায় রাঙা হয়ে ওর কাঁধে ঘুষি মেরে বললাম, मैं तेरी दीदी आई हूँ। অনল আমাকে বলল, দিদি जैसी है दीदी तो नहीं है। বুঝলাম ছোড়ার সাহস বেড়েই, তাই কথা না বাড়িয়ে টপের বোতাম ঠিক করে চুল ঠিক করে বাইকের পেছনে চেপে বসলাম। পরবর্তী 40 মিনিটের বাইক রাইড মনে হয় আমার আজকের খেলাধুলার লাইফের প্রথম মাইলস্টোন। 8 ঘন্টা আগেই ময়ূখের আদর খেয়ে গাটা গরম ছিল, এখন একটা শক্ত সমর্থ ছেলের কোমর জড়িয়ে বসতেই আবার নদীতে কুলকুলিয়ে জলাস্রোত বাড়তে থাকলো। অনল মনে হয় বুঝতে পারছিল আমার বুকে ওঠা নামায়। ও আমার হাতটা নিয়ে ওর ওপর রাখলো, আমি হক চকিয়ে গেলেও হাত সরাইনি। হাতের ছোঁয়ায় বুঝতে পারলাম ভেতরে যিনি আছেন তিনি বেশ ভালো স্বাস্থ্যের অধিকারী। কতক্ষণ হাত দিয়েছিলাম খেয়াল নেই, অনলের ফিসফিসের সম্বিত ফিরল। অনল আমাকে বলল, গঙ্গা কে কিনারে এক পুরানি মন্দির হে, থোড়ি আগে চলেগে দেখে। আমি কিছু না ভেবেই হাঁ করলাম। অনল মন্দিরের বাইরে অন্ধকারে বাইক রেখে আস্তে আস্তে আমি ওকে ছেড়ে পুরনো মন্দিরের ঘাটে চলে এলাম। কি হতে চলেছে তখনও জানি না, কিন্তু আসন্ন সুখের আশঙ্কায় আস্তে আস্তে আবার গরম হচ্ছে। অনল কখন পিছন দিক থেকে জড়িয়ে ধরেছে বুঝতেই পারিনি। ও যখন ঠোঁটের ঠোঁট ডোবাতে চাইলো, কোনো বাধা না মেনেই ততক্ষণে আত্মসমর্পণ করেছি। আমি দীর্ঘাঙ্গী কিন্তু 6 ফুট 2 ইঞ্চির অনলকে চুমু খেতে একটু অসুবিধা হচ্ছিল। অনলের হাত খেলে বেড়াতে বেড়াতে আমার পিছনে গিয়ে থেমেছে। মনে হলো এক যুগ পেরিয়ে গেছে। হঠাৎ কাঁধে চাপ পড়াতে দেখলাম অনল আমাকে বসাতে চাইছে। না বুঝেই জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও ইশারায় মেশিনটাকে দেখিয়ে বলল, দিতে। আমি শুধুমাত্র সিনেমাতে দেখেছি এসব করে, নিজস্ব অভিজ্ঞতা নেই, তাই ইতস্তত করে বললাম, পরে হবে ওসব। কিন্তু ও কিছুতেই ছাড়ল না। অবশেষে আমি বাধ্য হলাম। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা হলো। তারপর আমরা ওখানে প্রায় 40 মিনিট ধরে খেলা চালিয়ে গেলাম। কি যা ভালো লাগলো তার বলে বোঝাতে পারবো না। ঘাটের নির্জনতা, গঙ্গার জোয়ার সাক্ষী হয়ে রইল এক তন্নি